আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এসএসসি প্লাস এডমিশন প্যারালাল প্রোগ্রামে। আসলে আমরা একটাই বই দুই সময়ে দুইভাবে পড়ি, দুইজনের কাছে দুইবার টাকা দিয়ে। সব দুই কেন? বই তো একটাই, পড়াও একটাই। তাহলে আমাদের দরকার একটাই বই একবারই পড়ব, একটা স্টাইলে পড়ব, একভাবেই পড়ব, একবার টাকা দিয়ে পড়ব। এবং এই স্টাইলের নাম হচ্ছে এসএসসি প্লাস এডমিশন প্যারালাল প্রোগ্রাম। অর্থাৎ আমরা আমাদের ইন্টারের শুরু থেকে যখনই কোনো একটা বইয়ের কোনো একটা চ্যাপ্টার পড়তে যাব, এমনভাবেই পড়ব যেন আমার এসএসসি কভার হয়, আমার এডমিশন কভার হয়। ঠিক আছে? আমাদের তো একটাই বই, ওই একটা বই থেকেই তো দুই জায়গায় প্রশ্ন হবে। তাহলে কেন আমরা দুইভাবে পড়ব? আমরা একভাবেই পড়ব, এমনভাবে পড়ব যেন আমাদের ইন্টার কভার হয়, এডমিশন কভার হয়ে যায়। এবং সেই প্রোগ্রামের নাম প্যারালাল প্রোগ্রাম। তো চলো আমরা একটা আজকে ফিজিক্স সেকেন্ড পেপারের চলতরিতের অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটির একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা একটু করে আমরা দেখি। প্রবলেমটা হচ্ছে এই একটা প্রবলেম এখানে দেওয়া আছে। এই প্রবলেমটা বোর্ড পরীক্ষায় আসতে পারে, সৃজনশীলে, আবার এই প্রবলেমটা এডমিশন আসতে পারে, রিটেন পরীক্ষা আসতে পারে, ইভেন এমসিকিউতে আসতে পারে। তাই আমাদেরকে এই প্রবলেমটা একটু ভালো করে দেখতে হবে। এই প্রবলেমের মধ্য দিয়ে ইন্টার এডমিশন কভার হচ্ছে। প্রবলেমটা কি? চলতরিতের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এই হুইটস্টোন ব্রিজ থেকে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে। আমরা একটু করে সার্কিটটা আগে দেখব। আমরা দেখতে পাচ্ছি সার্কিটে দুইটা রেসিস্ট্যান্স আছে উপরে, দুইটা রেসিস্ট্যান্স আছে নিচে, একটা ব্যাটারির সাথে যুক্ত আছে, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আছে। সো এই একটা সার্কিট আমরা দেখতে পাচ্ছি এবং সার্কিটটা দেখার মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি এটা অনেকটাই হুইটস্টোন ব্রিজের মতো। হুইটস্টোন ব্রিজে উপরে দুটো রেসিস্ট্যান্স সিরিজে ছিল, নিচে দুটো রেসিস্ট্যান্স সিরিজে ছিল। সো উপরে দুটো রেসিস্ট্যান্স সিরিজে, নিচে দুটো রেসিস্ট্যান্স সিরিজে। তাহলে এটা অনেকটা হুইটস্টোন ব্রিজের সাথে মিলে যায়। উপরে সিরিজ, নিচে সিরিজ, আবার প্যারালাল মিলে যাচ্ছে। ওকে, এবার প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে পি কিউ বিন্দুতে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রশ্নের মধ্যে পি এবং কিউ বিন্দু দেয়া আছে। পি বিন্দু, কিউ বিন্দু, পি বিন্দু, কিউ বিন্দু। পি এবং কিউ কোথায় বলো তো? পি এবং কিউ হচ্ছে ওই যে দুইটা রেসিস্ট্যান্সের মাঝখানে, দুইটা রেসিস্ট্যান্সের মাঝখানে। আচ্ছা, পি কিউ বিন্দুতে নগণ্য রোধের গ্যালভানোমিটার। নর্মালি আমরা জানি গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহর বিক্ষেপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে কিনা সেটা মেপে দেয়। গ্যালভানোমিটার ডিফ্লেকশন বা বিক্ষেপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে কিনা সেটা মেপে দেয়। এবং গ্যালভানোমিটারটা আমরা যুক্ত করি তড়িৎ প্রবাহ যাচ্ছে কিনা বা হচ্ছে কিনা সেটা দেখার জন্য। তো গ্যালভানোমিটার যেহেতু একটা যন্ত্র, যে কোনো যন্ত্রের একটা রেসিস্ট্যান্স থাকবে, একটা রোধ থাকবে। সো গ্যালভানোমিটারের একটা রোধ আছে। আমরা যখন পি এবং কিউ বিন্দুতে গ্যালভানোমিটার যুক্ত করব, এই গ্যালভানোমিটারটা রোধ আছে। কিন্তু আমাদের সুবিধার জন্য তার আল্লাহর খাস রহমত আমাদেরকে বলে দিয়েছে নগণ্য রোধের গ্যালভানোমিটার। নয় গণনাযোগ্য এটাকে বলা হচ্ছে নগণ্য। নয় গণনাযোগ্য এটাকে বলা হচ্ছে নগণ্য। তার মানে গণনাযোগ্য নয়। তার মানে গ্যালভানোমিটারের যে রোধ আছে ওই রোধ আমাকে ক্যালকুলেশন করতে হবে না। গ্যালভানোমিটারের রোধ আছে, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করতে হবে না। আল্লাহর খাস রহমত নাজিল হয়েছে, গ্যালভানোমিটারের ক্যালকুলেশন করতে হবে না। তার মানে পি এবং কিউ বিন্দুতে এমন একটা গ্যালভানোমিটার লাগাও যেটা রোধের ক্যালকুলেশন করার দরকার নাই। নগণ্য রোধের গ্যালভানোমিটার যুক্ত করলে এই গ্যালভানোমিটারে, ইহা বলতে গ্যালভানোমিটারে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? অর্থাৎ আমরা পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে, এটা যদি হয় পি এবং এটা যদি হয় কিউ, পি এবং কিউ বিন্দুতে একটা গ্যালভানোমিটার যুক্ত করব, রাইট? পি এবং কিউ বিন্দুতে একটা গ্যালভানোমিটার যুক্ত করব। প্রশ্ন হচ্ছে এই গ্যালভানোমিটারে কারেন্ট কোন দিকে যাবে? কারেন্ট দুই দিকে যেতে পারে। পি হতে কিউ এর দিকে যেতে পারে, অথবা কিউ হতে পি এর দিকে যেতে পারে। কারেন্ট কি পি হতে কিউ এর দিকে যাবে, না নিচ কিউ হতে উপরে পি এর দিকে যাবে? এই হচ্ছে প্রশ্ন। তাহলে গ্যালভানোমিটারে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? এই হচ্ছে প্রশ্ন। ওকে, সো আমরা এটা সলভ করব। গ্যালভানোমিটারে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? আচ্ছা, সো চলো কিভাবে সলভ করতে পারি আমরা। খুবই চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্নটি আমাদের এডমিশন আসতে পারে, রিটেন পরীক্ষায়, ইভেন এমসিকিউতে আসতে পারে, আবার এটা বোর্ড পরীক্ষা আসতে পারে, সৃজনশীল উদ্দীপক আকারে আসতে পারে। সো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং এই প্রশ্নগুলো সলভ করতে স্টুডেন্ট একটু হিমশিম খেয়ে যায়, বিকজ সে আসলে বুঝতে পারে না যে কোন ওয়েতে যাব, কোন ওয়েতে আসলে শুরু করা দরকার এবং কোথায় আসলে যাওয়া দরকার। ওকে, একটু করে আমরা ঠান্ডা মাথায় পুরো প্রবলেমটা খুবই চমৎকারভাবে ঠান্ডা মাথায় সলভ করে ফেলবো, একদম ঠান্ডা মাথায়। ওকে, প্রথমেই তড়িৎ প্রবাহ কোন দিকে যাবে এটা ডিপেন্ড করে কার উপর? তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাবে এটা কিন্তু কারেন্টের উপর নির্ভর করে না, রোধের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে ভোল্টেজের উপরে, বিভবের উপরে। বিভব কোন একটা বিন্দুর বিভবের উপর এটা নির্ভর করে। কাজেই তড়িৎ প্রবাহ কোন দিকে যাবে সেটা কিন্তু কারেন্টের উপর নির্ভর করে না, রোধের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে বিভবের উপরে। আমার
আমরা যেটা করব সেটা হচ্ছে এই পি বিন্দুর বিভব বের করব, কিউ বিন্দুর বিভব বের করব। পি এবং কিউ বিন্দুর বিভব বের করার পরে যার বিভব বেশি হবে, পি এর বিভব বেশি হলে পি থেকে কিউর দিকে কারেন্ট যাবে, কিউ এর বিভব বেশি হলে কিউ থেকে পি এর দিকে যাবে। যার বিভব বেশি তার কাছ হতে যার বিভব কম তার দিকে কারেন্ট যাবে, উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে কারেন্ট যাবে, উচ্চ ভোল্টেজ বা বিভব হতে নিম্ন ভোল্টেজ বা বিভবের দিকে কারেন্ট যাবে। তাহলে আমাদেরকে কী করতে হবে? ভোল্টেজটা বের করতে হবে। ভোল্টেজটা বের করার জন্য কি করব? দেখো, এই বিন্দুর ভোল্টেজ আর এই বিন্দুর ভোল্টেজ বের করতে হবে। তাহলে এই বিন্দুর ভোল্টেজ এবং এই বিন্দুর ভোল্টেজ বের করতে হলে আমরা তো জানি চলতরিতে তিনটা ভেরিয়েবলস আছে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে আর, একটা হচ্ছে ভি। এই তিনটা ভেরিয়েবলসের মধ্যে যে কোনো একটা ভেরিয়েবলস বের করতে হলে বাকি দুইটা ভেরিয়েবলস জানা থাকতে হয়, এছাড়া সম্ভব না। আবার বলছি, চলতরিতে তিনটা ভেরিয়েবলস আছে, একটা আই, একটা আর, একটা ভি। তুমি যদি যে কোনো একটা ভেরিয়েবলস বের করতে চাও, জানতে চাও, তাহলে বাকি দুইটা জানা থাকতে হবে। তাহলে তুমি ওহামসের সূত্র অ্যাপ্লাই করে অথবা কিরশফস ল দিয়ে তুমি কিন্তু বাকিটা বের করতে পারবে। আমি যদি এই দুই বিন্দুর বিভব বের করতে চাই, ভি বের করতে চাই, আমাকে বাকি দুইজনকে জানা থাকতে হবে। একজন হচ্ছে আর, রেসিস্ট্যান্স, আরেকজন হচ্ছে আই। সো এখন আমার আর দেওয়া আছে, রেসিস্ট্যান্স দেওয়া আছে, কিন্তু আইটা দেওয়া নাই। সো আমাকে আই বের করতে হবে এবং আই বের করা যাবে। সো আমরা প্রথমত আই বের করব, কারেন্ট বের করব। কারেন্ট বের করার পর আমরা রেসিস্ট্যান্স দিয়ে গুণ করে ভোল্টেজ বের করব। তাহলে আমাদের প্রথম টার্গেট হবে কারেন্ট বের করে ফেলা। কারেন্ট বের করার পর আমরা ভোল্টেজ বের করতে পারবো। ওকে, সো বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে। আমাকে বলেছে কোন দিকে তড়িৎ প্রবাহ হবে, কোন দিকে তড়িৎ প্রবাহ হবে, ইটস ডিপেন্ড অন ভোল্টেজ। ভোল্টেজ বের করতে হবে। ভোল্টেজ বের করার জন্য আমার কারেন্ট বের করতে হবে। তাই আমার প্রথম টার্গেট কারেন্ট বের করা, কারেন্ট থেকে ভোল্টেজ বের করা। যার ভোল্টেজ বেশি ওইখান থেকে যার ভোল্টেজ কম তার দিকে কারেন্ট ফ্লো হবে। চলো এবার আমরা দেখব কিভাবে কারেন্টটা বের করা যায়, এই সার্কিটতে কিভাবে কারেন্ট বের করা যায়। আচ্ছা, একদম প্রথমে আসো, এখানে ব্যাটারির ভোল্টেজ দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, পুরো সার্কিটের রোধ দেওয়া আছে। সো আমরা পুরো সার্কিটের কারেন্টটা বের করি, অর্থাৎ ব্যাটারি যেই কারেন্টটা পাঠাবে সেটা হচ্ছে পুরো সার্কিটের কারেন্ট। পুরো সার্কিটের কারেন্ট, এটাকে আমরা আই ধরে নিলাম। পুরো সার্কিটের কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এটাকে আমরা আই কারেন্ট ধরে নিলাম। সো আই কারেন্টটা প্রথমত এইখানে ঢুকলো, ঢুকার পরে আই কারেন্টটা দুই ভাগে ভাগ হবে। যেহেতু কারেন্ট দুইটা রাস্তা পেলে দুই ভাগে ভাগ হবে, অর্থাৎ কারেন্ট যতটা রাস্তা পাবে কারেন্ট তত ভাগে ভাগ হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি কারেন্ট যাচ্ছিল, হঠাৎ করে দুটো রাস্তা এসেছে, দুভাগে কারেন্ট ভাগ হবে। একটাকে আমরা I1 বললাম, একটাকে আমরা I2 বললাম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত পুরো সার্কিটের কারেন্টটা বের করব, অর্থাৎ আই বের করব। তো আই বের করার জন্য কি করতে হবে? আই হচ্ছে পুরো সার্কিটের কারেন্ট, আই ইজ ইকুয়াল টু হবে পুরো সার্কিটের ভোল্টেজ। পুরো সার্কিটের ভোল্টেজকে আমরা বলি ই, পুরো সার্কিটের ভোল্টেজ ডিভাইডেড বাই পুরো সার্কিটের তুল্য রোধ। সো আর তুল্য রোধ, পুরো সার্কিটের তুল্য রোধ আর পুরো সার্কিটের ভোল্টেজ। সাথে যদি কোনো অভ্যন্তরীণ রোধ থাকে সেটাও কিন্তু কাউন্টে নিতে হবে। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পুরো সার্কিটের ভোল্টেজ ডিভাইডেড বাই পুরো সার্কিটের রোধ, এবং অভ্যন্তরীণ রোধ থাকলে সেটাকেও কাউন্টে নিতে হবে। ঠিক আছে, সো আমাকে পুরো সার্কিটের ভোল্টেজ দেওয়া আছে 24 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 2 ওহম। এখন আমার জাস্ট কী করতে হবে? পুরো সার্কিটের তুল্য রোধ বের করতে হবে। এখন পুরো সার্কিটের তুল্য রোধ কত? এই দুইটা সিরিজে আছে, এই দুইটা সিরিজে আছে, আবার এটার সাথে এটা প্যারালাল আছে। আমরা একদম সহজেই বের করতে পারি। এখানে 4, এখানে 5, তার মানে 9, 4, 5, 9, তার মানে এটা 9, এটা 9। আরও সুবিধা হয়েছে, তাহলে আমার আর তুল্য রোধ হবে কত? একদম সিম্পল ব্যাপার, আমরা দেখতেই পাচ্ছি 9, 9, এই দুইটা আবার প্যারালাল আছে। একদম সিম্পল ব্যাপার, 9-এর সাথে 9 প্যারালাল, এটা হচ্ছে প্যারালাল সাইন। তাহলে 9-এর সাথে 9 প্যারালাল আছে, এই 9-এর সাথে 9 প্যারালাল করলেই আমরা তুল্য রোধ বের করতে পারবো। তো তোমাদেরকে একটা শর্টকাট আমরা শিখিয়েছিলাম, এবং আরেকবার বলে রাখি, দুটা রেসিস্ট্যান্স যদি প্যারালাল থাকে তাদের তুল্য রোধের শর্টকাট হচ্ছে একটার মান নিব, ডিভাইড বাই যত আছে তত দ্বারা ভাগ করব। এটা শুধু এটা সেম হলে, দুইটা রেসিস্ট্যান্সের মান সেম হলে অথবা একাধিক রেসিস্ট্যান্সের মান সেম হলে যে কোনো একটা রোধের মান নিব, যত আছে তত দিয়ে ভাগ করব। মনে করো আমার সেম রেসিস্ট্যান্স আছে 5টা, তাহলে একটা মান নিব, 5 দ্বারা ভাগ করব। আর সেম রেসিস্ট্যান্স থাকলে, সেম রেসিস্ট্যান্স প্যারালাল থাকলে, সমান মানের রোধ প্যারালাল থাকলে একটা রোধের মান ডিভাইড বাই যত আছে তত দ্বারা ভাগ করে দিব। সো এখানে আমার সমান মানের রোধ আছে 2টা, সো 9 নিয়ে 2 দ্বারা ভাগ করব। সো আমার তুল্য রোধ হচ্ছে 4.5 ওহম। তাহলে আমার ই হচ্ছে 24, 4.5, অভ্যন্তরীণ রোধ 2, তাহলে 24কে 6.5 দিয়ে ভাগ করব। তাহলে 24 ডিভাইডেড বাই 6.5 আমার আসে 3.69। ওকে, তাহলে আমার আসে কত? 3.69 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমাদের কারেন্টের মান চলে এসেছে 3.69 অ্যাম্পিয়ার। আচ্ছা, ঠিক আছে, খুবই নাইস, খুবই চমৎকার, খুবই ভালো।
এবার আমরা পুরো সার্কিটের কারেন্টটা বের করেছি আলহামদুলিল্লাহ। এবার আমাদের দ্বিতীয় কাজ কি, পুরো সার্কিটের কারেন্ট বের করার পর পি এবং কিউ বিন্দু দিয়ে কোন কারেন্টটা যাচ্ছে সেটা বের করা। যেহেতু আমরা পি এবং কিউ বিন্দুর ভোল্টেজ নির্ণয় করতে চাই, তা আমাদেরকে কি করতে হবে, পি এবং কিউ বিন্দুর রেসপেক্টে কারেন্টটা বের করতে হবে। তাহলে দেখো এই সার্কিট কারেন্টটা, টোটাল সার্কিট কারেন্টটা বা সার্কিটের মোট কারেন্টটা, টোটাল কারেন্ট আই দুই ভাগে ভাগ হয়েছে, I1 I2। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে আমার রেসিস্ট্যান্স 9, এখানে আমার রেসিস্ট্যান্স 9, যেহেতু আমার এখানে এবং এখানে রেসিস্ট্যান্স সেম, অর্থাৎ এখানে তুল্য রুট 9, এখানে তুল্য রুট 9, রেসিস্ট্যান্স সেম হলে কারেন্ট সেম ভাগে ভাগ হবে। দুইটা ব্রাঞ্চে বা দুইটা প্যারালাল ব্রাঞ্চে যদি রেসিস্ট্যান্স সেম হয়, কারেন্টও সেম ভাগে ভাগ হবে। তাহলে এখানে 9, এখানে 9, কারেন্টও সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। সো আমার I1 হবে I/2, I2 হবে I/2। সো একদম চমৎকারভাবে আমরা বের করে ফেলতে পারছি I1 কত, I/2, I2 কত, তাও সেম। তাহলে I2 হচ্ছে I/2। তাহলে আমাদের ফাইনাল আসলে কত আসে, I1 I2 সবই হচ্ছে I/2। তাহলে আমার ফাইনাল আসে 3.69 ডিভাইডেড বাই 2। 3.69কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 3.69 ডিভাইডেড বাই 2 কত আসে, 1.845। তাহলে কত আসে বলো তো, 1.845 অ্যাম্পিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে 1.845 অ্যাম্পিয়ার আসে। এই যে 1.845, এটা হচ্ছে এই কারেন্টটা এবং এই কারেন্টটা। তাহলে পি এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এই পি বিন্দুর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, 1.845। আবার কিউ বিন্দুর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, 1.845। ঠিক আছে, এখন তাহলে আমরা পি এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, কিউ এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করে ফেলেছি। এখন আমাদের কি করতে হবে, তাহলে আমাদের কারেন্টটা জানা হয়ে গিয়েছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে একটা রেসিস্ট্যান্স আছে। তো রেসিস্ট্যান্সটা আছে দুইটা বিন্দুর মাঝখানে। আমরা একটু করে দেখাই, এ বিন্দু এখানে, পি বিন্দু এখানে, তাদের মাঝখানে 4 ওহম একটা রেসিস্ট্যান্স আছে। এই ব্যাপারটাকে আমরা একটু ড্র করে দেখাই। এটা এ বিন্দু, এটা পি বিন্দু, তার মাঝখানে একটা রেসিস্ট্যান্স আছে, রেসিস্ট্যান্সটা কত, 4 ওহম মানের। এবং এই যে আমরা তো আগেই বলেছি এ থেকে পিতে কত কারেন্ট যাচ্ছে, 1.845। এই পুরো জায়গায়, এই পুরোটা দিয়ে 1.845 কারেন্ট যাচ্ছে, এই পুরোটা দিয়ে 1.854 কারেন্ট যাচ্ছে। সো আমার এ থেকে পিতে আমরা বলতে পারি, ওহমের সূত্র অ্যাপ্লাই করে আমরা বলতে পারি এ থেকে পিতে ভি এ থেকে পি। তার মানে এ থেকে পি এর ভোল্টেজ হবে, আমরা বলতে পারি কি, এ থেকে পি এর ভোল্টেজ হবে ওহমের সূত্র দিয়ে ভি সমান আই আর। তাহলে এখানে I1 আর হবে, I1 কত, 1.845, আর কত, আর হচ্ছে 4। তাহলে আমরা আই এর সাথে আর গুণ করেছি, তাহলে এখানে আই এর সাথে আর গুণ করলে তুমি এ থেকে পি এর ভোল্টেজটা পেয়ে যাবে। ভোল্টেজ তো দুই বিন্দুর ভোল্টেজ পার্থক্যটা আমরা বের করি ওহমের সূত্র দিয়ে। তাহলে আমরা এ এবং পি এর ভোল্টেজ পার্থক্যটা বের করে ফেলেছি। এটা হচ্ছে আসলে ভোল্টেজ ডিফারেন্স। এ থেকে পি এর ভোল্টেজ ডিফারেন্স বের করেছি, I1 আর সমান হচ্ছে এইটা। তাহলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে কত আসে, দেখো ক্যালকুলেটর দিয়ে যদি আমরা 4 দ্বারা গুণ করে দিই আমাদের আসে 7.38। তাহলে আমার এখানে আসে 7.38 ভোল্ট। তাহলে আমরা এ থেকে পি বিন্দুর ভোল্টেজ বের করেছি, কত এসেছে, 7.38 ভোল্ট। ভাইয়া এ থেকে পি বিন্দুর ভোল্টেজ মানে কি, এ থেকে পি বিন্দুর ভোল্টেজ এটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, ডেল কিন্তু ভোল্টেজ ডিফারেন্স। তাহলে ভোল্টেজ ডিফারেন্স মানে কি, ভোল্টেজ ডিফারেন্স মানে শেষ বিন্দুর ভোল্টেজ মাইনাস আদি বিন্দুর ভোল্টেজ, শেষ বিন্দুর ভোল্টেজ মাইনাস আদি বিন্দুর ভোল্টেজ। তাহলে এখানে দেখো, অথবা আমরা বলতে পারি আরেকভাবে বলা যায় ভোল্টেজ ডিফারেন্স মানে বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজটা বাদ দিয়ে দেওয়া। আচ্ছা, তো এখানে একটা ব্যাপার দেখো, এই বিন্দুতে কোনো রোধ ছিল না, এই বিন্দুতে একটা রোধ ক্রস করে তারপর গিয়েছে। তাহলে একটা রোধের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখন ভোল্টেজটা কমে যায়। তাহলে এই বিন্দুতে কোনো রোধ ছিল না, পি বিন্দুতে গিয়ে একটা রোধ ক্রস করার পরে পি বিন্দু হয়েছে। তাহলে এই বিন্দুর ভোল্টেজ বেশি, পি বিন্দুর ভোল্টেজ কম। কেন এই বিন্দুর ভোল্টেজ বেশি, এই বিন্দুতে কোনো রোধ ছিল না, রোধ না থাকলে ভোল্টেজ কমবে না, ভোল্টেজ ড্রপ হবে না, ভোল্টেজ পতন হবে না। কিন্তু এখানে একটা ভোল্টেজ ছিল, এরপরে ভোল্টেজটা পতন হয়েছে। তাহলে আমার এই বিন্দুর ভোল্টেজ বেশি। আমরা জানি ভোল্টেজ ডিফারেন্স মানে হচ্ছে বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজটা বিয়োগ করে দেওয়া, যাতে করে দেখো না বেশি থেকে কম বিয়োগ না করলে তো মাইনাস চলে আসবে, তাই না? তাহলে আমার বেশি থেকে কম বিয়োগ করব, তাহলে এই বিন্দুর ভোল্টেজ বেশি। কিভাবে বেশি, ওখানে কোনো রোধই ছিল না, রোধ না থাকলে ভোল্টেজ কমবেই না। পি বিন্দুতে একটা রোধ বা একটা রেসিস্ট্যান্সের পরে পি বিন্দু, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হয়েছে। তাহলে বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ বিয়োগ করে দিলে একটা কী পাবো, ভোল্টেজ ডিফারেন্স পাবো। এই যে তাহলে ভিএপি মানে কি, ভিএপি মানে ভিএ মাইনাস বিপি সমান হচ্ছে এটা। সিম্পল ব্যাপার, এই জায়গাটা বুঝতে পারলেই হবে। আমি আরেকবার রিভিউ করছি।
এ বিন্দু হতে পি বিন্দুতে একটা রোধ আছে 4 ওহম মানের, এ বিন্দু হতে পি বিন্দুতে একটা রোধ আছে 4 ওহম মানের। এ বিন্দু থেকে পি বিন্দুর কারেন্ট হচ্ছে I1 সমান 1.845 এবং রোধ হচ্ছে 4, গুণ করে দিলে এ বিন্দু এবং পি বিন্দুর ভোল্টেজ ডিফারেন্সটা পাবো 7.38। এ বিন্দু এবং পি বিন্দুর ভোল্টেজ ডিফারেন্স মানে ভোল্টেজ ডিফারেন্স বলতেই বোঝায় বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ বিয়োগ করে দেওয়া। যদি তুমি কম থেকে বেশি বিয়োগ করো তাহলে মাইনাস চলে আসবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি ভোল্টেজটা প্লাস, অর্থাৎ ভোল্টেজ, তাহলে ভোল্টেজ ডিফারেন্সটা হবে বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ। তাহলে বেশি কার কম কার সেটা বোঝা লাগবে। এ বিন্দুর ভোল্টেজ বেশি, পি বিন্দুর ভোল্টেজ কম, কিভাবে বুঝেছি দেখো না, আমার কারেন্টটা যাচ্ছিল, তো কারেন্টটা কোথায় গিয়ে মানে কারেন্টটা কোথায় গিয়ে রোধ ফেস করেছে, এখানে গিয়ে রোধ ফেস করেছে, তাহলে রোধের মধ্যে ভোল্টেজ কিন্তু কমে যায়। যে কোনো রোধের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা কাজ করতে হয়, ভোল্টেজ ড্রপ হয়, তাহলে এই জায়গায় ভোল্টেজ ড্রপ হয়েছে। তাহলে আমার এই যে এই বিন্দুতে ভোল্টেজ ড্রপ হয় না, এই বিন্দুতে ভোল্টেজ কমে গিয়েছে, তাহলে পি এর ভোল্টেজ কমে গিয়েছে, তাই পি এর ভোল্টেজ কম, এর ভোল্টেজ বেশি। তাহলে VA মাইনাস বিপি সমান 7.38। সিমিলারলি আমরা কি বের করতে চাচ্ছি, আমরা পি এবং কিউ এর ভোল্টেজ বের করতে চাচ্ছি। পি এবং কিউ এর ভোল্টেজ বের করতে হলে আমি কিন্তু পি এর ভোল্টেজ অলরেডি পেয়ে গিয়েছি, BA মাইনাস বিপি। এখন আমি যদি বি কিউ আনতে পারি, তাহলে আমি যোগ বিয়োগ করে বিপি এবং বিকিউ বের করতে পারবো। তাহলে আমাকে এখন বিপি এনেছি, বিকিউ আনতে হবে সিমিলারলি। তাহলে এই যে সিমিলারলি আমরা এ থেকে কিউ এর দিকে যাব, একদম হুবহু সেম এ থেকে কিউ এর দিকে যাব। তাহলে এটা তোমরাই বলো, আমি বলবো না, এটা মুছে দিচ্ছি, তোমরা তুলে নাও। ওকে, তাহলে দেখো আমি বলবো না, তোমরাই বলো আমাকে, তোমরাই বলো এই যে এ থেকে কিউতে যাচ্ছি, তাহলে আমার কি হবে, ভি এ থেকে কিউ ইজ ইকুয়াল টু আমার হবে I2 আর I2 এর মান কত, I2 এর মান 1.845, আর এর মান কত, আর এর মান হচ্ছে 5। সো আমার কত আসে অ্যাকচুয়ালি, এখানে আসে আফটার প্রেসিং ক্যালকুলেটর উই ফাইন্ড 1.845 ইন্টু 5, সো আমার আসে 9.225, 9.225 ভোল্ট। তো VAQ মানে কি, VAQ মানে বেশি ভোল্টেজ VA মাইনাস কম ভোল্টেজ VQ। তাহলে এটা হচ্ছে VA মাইনাস VQ। আলহামদুলিল্লাহ VP এসেছে, VQ এসেছে, যোগ বিয়োগ করে দাও, BP এবং VQ বের হয়ে আসবে, জাস্ট যোগ বিয়োগ করে দিলেই হবে। তাহলে চলো আমরা এটাকে নাম দিই 2 নাম্বার সমীকরণ, এটাকে নাম দিই 1 নাম্বার সমীকরণ। তাহলে আমরা এবার বিয়োগ করে দিই, যে কোনো একটা থেকে একটা বিয়োগ করে দিলেই হবে। সো মনে করো আমরা 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করছি, কারণ 2 এর মানটা বেশি, 1 এর মানটা কম। 2 থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে কি আসে দেখো। তাহলে 2 থেকে যদি 1 বিয়োগ করে দাও, তাহলে আমার 2 থেকে 1 বিয়োগ করে দিলে VA থেকে VA চলে যাবে, সো V আর থাকবে না। তারপরে 2 থেকে 1 বিয়োগ করলে তাহলে আমার আসে মাইনাস VQ মাইনাসে মাইনাসে প্লাস BP সমান হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করব, 9.225 থেকে 7.38 বিয়োগ করব। সো আমার কত আসে তাহলে এখানে আমার আসে BP মাইনাস VQ ইজ ইকুয়াল টু 9.225 থেকে 7.38 যদি বিয়োগ করে দিই, তাহলে আমার আসে 1.845। অ্যাগেন ওই জিনিসটাই চলে এসেছে। তাহলে BP থেকে BQ বিয়োগ করলে 1.845 আসে। তাহলে বিয়োগ, এই যে দেখো BP থেকে BQ বিয়োগ করছি, পজিটিভ মান এসেছে। তাহলে BP থেকে BQ বিয়োগ করেছি, পজিটিভ মান এসেছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি BP বড়, BQ ছোট। যদি BP ছোট হতো তাহলে নেগেটিভ মান আসতো, BP থেকে BQ বিয়োগ করার পর পজিটিভ মান এসেছে, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি সুতরাং BP গ্রেটার BQ। সো কারেন্ট P থেকে কিউতে যাবে, P থেকে কিউতে কারেন্ট যাবে। তাহলে আমাদেরকে প্রশ্ন করেছে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, উত্তর হচ্ছে P থেকে কিউ এর দিকে হবে। কেন, কারণ P এর ভোল্টেজ বেশি, কিউ এর ভোল্টেজ কম। এই হচ্ছে ব্যাখ্যাটা। তাহলে আমাদের কি করা লাগছে, আমাদের কারেন্ট বের করা লাগছে, তারপর ভোল্টেজ ডিফারেন্স বের করে যোগ বিয়োগ করেছি, বের হয়ে এসেছে কার ভোল্টেজ বেশি কার ভোল্টেজ কম। ঠিক আছে, ওকে। সো এইভাবে করে আমাদেরকে প্রত্যেকটা ম্যাথ ঠান্ডা মাথায় বুঝতে হবে। আগে আমাকে বুঝতে হবে আমার তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, সেটার জন্য কি জানতে চেয়েছে আসলে, তড়িৎ প্রবাহ কোন দিকে হবে সেটার জন্য কি দরকার, ভোল্টেজ বের করা দরকার। ভোল্টেজ বের করতে হলে কি দরকার, কারেন্ট বের করা দরকার। কারেন্ট বের করেছি, তারপর ভোল্টেজ বের করেছি, তারপর যোগ বিয়োগ করেছি, চলে এসেছে। ওকে, আচ্ছা ঠিক আছে।